কিছু রং সময়ের সাথে মুছে যায় না, বরং রক্তের রঙে আরও গাঢ় হয়। দীর্ঘ ১৬ বছর ধরে সযত্নে লুকিয়ে রাখা একটি ভয়ঙ্কর সত্য, স্নেহের চাদরে মোড়া একটি নিষ্পাপ জীবন, আর সেই চাদর ছিঁড়ে ফেলতে আসা একটি নির্মম অতীত। যখন রক্তের অধিকার দাবি করতে অন্ধকার থেকে বেরিয়ে আসে এক পিশাচ, তখন কি ভালোবাসার আলো পারবে সেই গ্রাস থেকে তাকে বাঁচাতে? নমস্কার, আমি অভিজিৎ, আপনি শুনছেন কেয়ার অফ কাহিনী। আজ আপনার জন্য কেয়ার অফ কাহিনীর বিশেষ নিবেদন শচীন্দ্রনাথ সেনগুপ্তর কলমে রক্তকমল। সময়কাল আনুমানিক ১৯৯৫ বা তার আগে। ছোট্ট একখানা দোতলা বাড়ির পিছনের বাগান। বাগানের পাকা রেলিংয়ের পিছনের গলি দিয়ে মাঝে মাঝে ২-৪ জন লোক যাতায়াত করছে। বাগানের ফুলের গাছগুলি প্রায় সবই সাদা ফুলে ভরে আছে। এক কোণে লতাকুঞ্জের মাঝে বেতের সোফার সামনে বেতের একটি টেবিল পাতা। দাদামশাই সেই সোফায় বসে আছেন। তার চুল আর দাড়ি সব সাদা। পাইপে করে চুরুট খাওয়া তার অভ্যাস। কমল ১৬ বছরের তরুণী, দাদামশাইয়ের স্নেহের শেষ সম্বল। গায়ের রং বেশ ফর্সা, পরনে একখানি নীল রঙের শাড়ি, গায়ে সেই রঙেরই একটি ব্লাউজ। পশ্চিম থেকে সূর্যাস্তের সিঁদুরে আলো এসে পড়েছে বাগানের গাছে গাছে, দাদামশাইয়ের লতাকুঞ্জে আর কমলের চোখে মুখে। দাদামশাইয়ের দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। কমল আপন মনে গান গাইছে। গান গাইতে গাইতে কমল ফুলের গাছগুলি দেখতে দেখতে একটু পিছিয়ে যায়। হঠাৎ কি যেন দেখে সে উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাহ, দাদামশাই, দাদামশাই, শিগগির এইদিকে একবার আসুন। এই যে এইখানে। কে দিদি? উফ, দাদামশাই এইদিকে, শিগগির আসুন। কমল ছুটে গিয়ে দাদামশাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে। ভারী মজা দাদামশাই, এইরকম কিছু কখনো শুনিনি, কখনো দেখিও নি। একেবারে নতুন একটা রহস্য। কি রহস্য দিদি? আপনি আমার সাথে চলুন। এই তো, এগিয়ে চলুন। এই তো, এই এই যে, এই আরেকটু। এইবার দেখুন তো। কমল দাদামশাইয়ের হাত ছেড়ে দিয়ে তাঁর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কেমন একটা বিচিত্র রহস্য একেবারে রূপ নিয়ে ফুটে ওঠেনি? কই দিদি, কিছুই তো দেখতে পাচ্ছি নি। সে কি দাদামশাই, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না? এই ঘোলা চোখের কি আর রূপ দেখবার শক্তি আছে দিদি? আমি তো কিছুই দেখছি না। ও মা, তা কি করে হয়? আমি যে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি দাদামশাই। তোর ওই চোখ দুটো যে বড্ড নীল দিদি। বিশ্বের সকল রূপ যে আপনি এসে ওদের কাছেই ধরা দেয়। আর এই ঘোলা চোখে সেটি ঠাহর হলো কি করে? এই 16টা বছর রোজ রোজ দেখছি বলেই। আর শুধু তো এই ঘোলা চোখ দিয়েই দেখিনি, সারাটি মন দিয়ে দেখেছি। সুখের সময় দেখেছি, দুঃখের দিনেও দেখেছি। এক এক করে 16টা বছরের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে তোর ওই রূপের বিকাশ হতে দেখেছি। 16 বছরের এমন করে দেখা তবু ঠাহর হবে না? দাদামশাইয়ের কথাগুলো যেন অতীতের কোনো গভীর স্মৃতি উস্কে দেয়। তার মুখমণ্ডল হঠাৎ গম্ভীর হয়ে ওঠে। এই যা, আবার গম্ভীর হয়ে উঠছেন। দাদামশাই, আপনার কি হয়েছে? কথা কইতে কইতে এমন গম্ভীর হয়ে যান যে আপনাকে দেখে আমার প্রাণ কেঁপে ওঠে। কি হয়েছে দাদামশাই? কই, কিছুই তো হয়নি দিদি। আমার চোখ হাসছে না,
ঘোলা চোখ কখনো কি হাসে? শুকনো ঠোঁট কখনো কি হাসির রসে ফুলে ওঠে? না, আমি ওইসব কথা শুনতেই চাই নে। আমি কিচ্ছু শুনতে চাই নে। একটিবার দেখুন না, ওই রক্তজবা গাছটির দিকে একটিবার আপনি চেয়ে দেখুন। তোর যখন 10 বছর বয়স, তখন ওই গাছটি এনে লাগিয়েছিলুম। ও যখন প্রথম ফুল দিয়েছিল, তখন তুই এসে ওর সামনে দাঁড়িয়ে থাকতিস। কিছুতেই আর তোকে ঘরে নিয়ে যেতে পারতুম না। তখন তুই কাপড় পরতিস লাল, জামা পরতিস লাল, সকালের আর সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকতিস। আর কেন যেন তোর চোখ দুটো লাল হয়ে উঠত। দেখে আমার ভয় হতো। একদিন গাছটা কেটে ফেলে দেবার জন্য কাটারে দিয়ে ওর গোড়ায় কোপ দিতেই পেছন থেকে তুই চেঁচিয়ে উঠলি। ওকে আর কাটতে পারলুম না, কিন্তু গাছটা শুকিয়ে গেল। আজ দেখছি ওর নতুন পাতা গজিয়েছে, ওর ডালগুলোতে সবুজ রং লেগেছে। আঘাতকে জয় করে ও আজও বেঁচে উঠেছে। কি করে বেঁচে উঠলো আপনাকে আমি তার গল্পই শোনাই। আসলে ওর গোড়ায় আমি একটা মাধবীর চারা লাগিয়েছিলাম। আমার সেই ছোট্ট চারা, ছোট্ট মাধবী বড় হলো, যৌবন পেল, আর পরম আগ্রহে এই গাছটিকে জড়িয়ে জড়িয়ে বেড়ে উঠতে লাগলো। আমি তো রোজ রোজ বাগানে এসে তরুণী মাধবীর সেই কীর্তি দেখি আর হেসে হেসে মরি। ক্রমে তো ওই আবাগি ওকে ঘিরে একেবারে ছেয়ে ফেললে। আমি ভাবলুম ও রাক্ষসী, বেচারা গাছটার হাত থেকে মজ্জা বার করে খেয়ে খেয়ে বড় হচ্ছে। কিন্তু আজ বুঝতে পেরেছি দাদামশাই, ও রাক্ষসী নয়। আমার মাধবী মানুষের চেয়েও বড়। মানুষ যা পারে না, মাধবী তাই করেছে। নিজের স্পর্শ দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সে প্রাণহীন শুকনো কাঠের জীবনের স্রোত বইয়ে দিয়েছে। সৃষ্টির একটা প্রকাণ্ড রহস্য ভেদ করেছে, যা আজও মানুষ করতে পারেনি। ও রহস্য মানুষ যে অনেক আগেই ভেদ করেছে দিদি। ইস, মানুষ যদি তাই পারবে, তাহলে জীবনে একটিবার আঘাত খেয়ে সারাটা জীবন গুমড়ে গুমড়ে মরবে কেন? কিন্তু তবুও মানুষ আঘাতের বেদনা ভুলতে পারে। তুই যখন প্রথম আমার কোলে এসেছিলি, তখন ওই গাছটাকে আমি যেমন করে আঘাত করেছিলুম, তেমন করে না 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 তারও চেয়ে নির্মমভাবে এর হৃৎপিণ্ডটা সাঁড়াশি দিয়ে চেপে পিষে একখণ্ড পাথর করে রেখে দিয়ে তোর মা চলে যায়। তখন ভেবেছিলুম এই পা দিয়ে আর চলতে পারবো না, এই চোখ দিয়ে আর দেখতে পাবো না, এই বুকের ভেতর আর স্নেহ, মমতা, ভালোবাসার কণা মাত্র কখনো অনুভব করতে পারবো না। কিন্তু তুই তোর ছোট্ট ওই মাধবীর মতোই আমায় বাঁচিয়েছিস। 16টা বছর আমায় বাঁচিয়ে রেখেছিস। অন্তরের যে উৎস একেবারে শুকিয়ে গিয়েছিল, তুই তোর অফুরন্ত স্নেহ, অসীম ভালোবাসা ঢেলে আবার তাতে ভাদরের ভরা জোয়ার বইয়েছিস। তোর স্নেহের পরশ যতদিন না পেয়েছিলুম, ততদিন দাদামশাই, দাদামশাই, সে 2 দিন কেটে গেছে। স্মৃতি থেকে এবার তা মুছে ফেলুন। সে 2 দিন কেটে গেছে, সত্যিই কেটে গেছে। কিন্তু স্মৃতি থেকে সে জ্বলন্ত অঙ্গার লেখা মুছে ফেলা যায় না। তুই তো জানিস নি দিদি, তুই তা বুঝিস নি, তাই ভুলতে বলিস। তবু ভুলেছি, তোর পরশে অনেক ভুলেছি, কিন্তু সবটুকু ভুলতে পারিনি, সবটুকু ভুলিনি। দাদামশাই অস্থির পদবিক্ষেপে বাগানে ঘুরতে লাগলেন। কমলের চোখে মুখে অনুশোচনার ছায়া।
হায় ভগবান, এ আমি কি করলুম? রহস্য করতে গিয়ে সেই স্মৃতি কেন জাগিয়ে তুললুম? ইস, কি সর্বনেশের স্মৃতি! 16 বছর কেটে গেল, তবু ওর মন থেকে তা মুছে গেল না। কিন্তু কি সেই স্মৃতি? এমন যার জ্বালা, এত যার দহ, কিছুই তো আমি জানি নে। দাদামশাই, দাদামশাই, ওই গাছটার নবজীবন লাভ দেখে আমার বড় আনন্দ হয়েছে জানেন। আমার আবার সেই ছোটবেলাকার কথা মনে পড়ছে দাদামশাই। কোন কথা? সেই যে লাল শাড়ি পরবার কথা, সে লাল জামা পরবার কথা, লাল আকাশের দিকে চেয়ে থাকবার কথা, সব মনে পড়ছে দাদামশাই। কি ছেলে মানুষই না তখন ছিলুম। যখন গাছটার সামনে দাঁড়িয়ে থাকতুম, তখন কি মনে হতো জানেন? কি কি মনে হতো? গাছ ভরা রক্ত জবা দেখতুম, আকাশ ভরা রক্ত তরঙ্গ দেখতুম, আর আমার মনে হতো আমি যেন রক্ত কমল, রক্ত সরোবরের মাঝে জন্মেছি। হ্যাঁ, কি মনে করতিস? ইয়ে মানে না না, কিছু না দাদামশাই। মনে করতিস রক্তের মাঝে তুই জন্মেছিস, রক্তের মাঝে ভেসে বেড়াচ্ছিস, তোর শিরার রক্ত চঞ্চল হয়ে উঠত, তুই শুধু রক্তই দেখতিস, কালো জমাট বাঁধা ঠান্ডা রক্ত। না 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 দাদামশাই, গরম রক্ত, কালো জমাট বাঁধা ঠান্ডা রক্ত। ঠিক ঠিক মিলে যাচ্ছে। সেই রক্তের মাঝে তুই আমার কমল, রক্ত কমল, রক্ত কমল অবিকল, ঠিক যেমনটি দেখেছিলাম। কিন্তু কিন্তু তুই কি করে জানলি? চোখে সে দৃশ্য তো দেখিসনি, কানেও সে কথা কখনো শুনিসনি, তবু জেনেছিস। বাইরের সব মানুষের কণ্ঠ চেপে রাখলুম, তবুও সেই দিনের সেই কথা গোপন রাখতে পারলুম না। শিরার রক্ত তরঙ্গ নেচে নেচে তোর মনকে সে কথা জানিয়ে দিয়ে তোকে খেপিয়ে রক্ত পাগল করে তুলল। দাদামশাই, দাদামশাই, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার বড্ড ভয় করছে দাদামশাই। ভুলে যা দিদি, সেসব কথা ভুলে যা। ছেলেবেলায় এমন অনেক কথা মনে হয়, সেসব কথার কোনো মানে থাকে না। আমি যখন স্কুলে পড়তুম, তখন ভাবতুম আমি রাজা, কিন্তু দেখতে পাচ্ছিস তো আমি রাজা নই, কখনো হইনি, কখনো হব না। কিন্তু ছেলেবেলার মন সে ওই একরকম। হ্যাঁ, দেখ তো দিদি, আমার পাইপটা কোথায়? দাদামশাই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কমল পাইপ আনতে যায়। দাদামশাই আপন মনে নিচু স্বরে বিড়বিড় করতে থাকেন, রক্তের ছোঁয়াচ লেগেছে, মুক্ত রাখতে কিন্তু পারলুম না। এত করে চেষ্টা করলুম, ওকে পাবো কি করে? সেই ঠান্ডা জমাট বাঁধা রক্তের মাঝ থেকে ওকে সরিয়ে এনেছি সত্যি, কিন্তু ওর পিতার রক্ত যে ওর দেহের মাংসের মেদের মজ্জার প্রতি কণায় আগুন ধরিয়ে রেখেছে। এতদিনের স্নেহ বাড়ি সিঞ্চন করেও তো সে আগুন নেভাতে পারলুম না। কমল ফিরে এসে দাদামশাইকে পাইপ দেয়। দাদামশাই স্বাভাবিক হওয়ার ভান করেন। হ্যাঁ, এই যে দিদি, দে তো দিদি, ধরিয়ে দে। দাদামশাই, কি সুন্দর সন্ধ্যাটা। লাল বলেই কি সুন্দর বলছিস? না না দাদামশাই,
এমনই সন্ধ্যায় তো মানুষ তার বাইরের সব কিছু ভুলে আত্মস্থ হয়, জগৎ তাকে একান্ত করে নিজের ভেতর অনুভব করে। কিন্তু এ জগৎটা বড় বেয়ারা দিদি, কিছুতেই মানুষের কাছে নিজেকে ধরা দেয় না। মানুষের সঙ্গে প্রতারণা, ছলনা, চাতুরি করেই সে আবার মানুষের অন্তর থেকে বেরিয়ে যায়। শুধু বেরিয়েই যায় না, নির্মম আঘাত করে মানুষের স্বপ্ন মুহূর্তেই ভেঙে দেয়। মানুষ জেগে থেকেও স্বপ্ন দেখে, তা জানিস দিদি? দেখে, জেগে থেকেও মানুষ স্বপ্ন দেখে, আর এমনি সন্ধ্যা সেই স্বপ্নের নেশা জমিয়ে তোলে। মানুষ যখন সুখ স্বপ্নের নেশায় বুঁদ হয়ে আপনাকে ভুলে যায়, তখনই আসে আঘাতের পর আঘাত, কঠোর নির্মম আঘাত। দাদামশাই আবার অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন। কমল পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সহসা দাদামশাই এসে কমলের হাত ধরলেন। এমন সন্ধে দেখে ভুলিস নি, এমন জ্যোৎস্না দেখে মজিস নি। শেষে এমন করে ভুল ভাঙিয়ে দেবে, এমন করে নেশা ছুটিয়ে দেবে যে সারা জীবন শুধু জ্বলে পুড়ে মরবি, ছাই হয়ে যাবি। খবরদার। দাদামশাই, আপনার আপনার আজ কি হয়েছে? এমন এমন উত্তেজিত হয়ে আছেন কেন? কেন ঠিক জানি নে দিদি, ঠিক বলতে পারছি নে। তবে আজ আমার মনে হচ্ছে কি জানিস, আজ হয়তো একটা ভয়ানক কিছু ঘটবে, যেমন ঘটেছিল সেই 16 বছর আগে। দাদামশাই, আপনি শান্ত হন। দেখুন, আপনি আমায় ভরসা করতে পারেন, ভয়ানক কিছু ঘটবে না। ওটা আপনার মনের ভুল। ভুল নয় দিদি, ভুল নয়। আমার মন তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে অন্ধকার নেমে আসছে, নেমে এসে জ্যোৎস্নাকে গ্রাস করছে। আর সেই অন্ধকারের ভেতর থেকে কালো কদর্য তীক্ষ্ণ নখর একখানা হাত বেরিয়ে এসে তোকে আকর্ষণ করছে, ছিনিয়ে নেবে, আমার বুক থেকে তোকে ছিনিয়ে নেবে, যেমন করে একদিন তোর মাকে ছিনিয়ে নিয়েছিল। পালা পালা কমল, পালা, ঘরে গিয়ে দৌড় দে। দাদামশাই, দাদামশাই! ঠিক সেই মুহূর্তে বাগানের রেলিংয়ের ধারে একটি অস্পষ্ট মনুষ্য মূর্তি এসে দাঁড়ায়। অন্ধকারের মাঝে তার অবয়ব অস্পষ্ট। দাদামশাই সেদিকে তাকিয়ে শিউরে ওঠেন। ওই 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 যে দাঁড়িয়ে আছে, কমল, কমল, পালা পালা। কিন্তু ও রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে দাদামশাই। দাদামশাই বাগানের অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে ভীষণ ভয় পেয়েছেন। তিনি কমলকে দ্রুত ঘরে ফিরে যেতে বলেছেন। মানুষ নয় কমল, নররূপী রাক্ষস, তোকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আমি ও চেহারা চিনি, ও চলন ভঙ্গি জানি। পালা কমল, পালা। আপনি ভিতরে চলুন দাদামশাই, আমরা ঘরে যাই। না 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 না, আমি যাব না, আমি যাব না। ও আমাদের পিছু নেবে। তুই যা, তুই যা। আমি আমি এখানে দাঁড়িয়ে ওকে প্রতিরোধ করব। যা কমল, যা কমল, নইলে তোর সামনে আমি মাথা খুঁড়ে মরবো। আপনার যা খুশি আপনি তাই করুন, আমি চলে যাব। কই কই গেলি নে? যা বলছি শোন, শোন কমল, যা বলছি শোন। কি যে আপনি বলেন! যা মা কমল, আমায় একেবারে পাগল করে দিস নে, হাত জোড় করছি, ঘরে যা। কমল দাদামশাইয়ের দিকে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে ঘরের দিকে চলে গেল। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দাদামশাই কমলের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ফিরে দূরে দাঁড়ানো মূর্তিটির দিকে তাকালেন। মূর্তিটি সচল হয়ে কাছে এগিয়ে এলো। বেশ সবল চেহারা, কাঁচা পাকা চুল, চোখে মুখে উচ্ছৃঙ্খলতার ছাপ।
বয়স মাঝামাঝি। তুমি সরে যাও, সরে যাও। যেমন আধার থেকে বেরিয়ে এসেছো তেমনি আধারের সঙ্গে মিলিয়ে যাও। এবারের কাউকে তোমার ওই কদর্য পৈশাচিক মূর্তি দেখতে দিও না। যাও যাও। আমি শেষবার আপনাকে অনুরোধ করতে এসেছি, শেষবার। অনুরোধ? হ্যাঁ, কি অনুরোধ? আমার কন্যাকে ফিরিয়ে দিন। কি কি বললে? আমার কন্যাকে ফিরিয়ে দিন। চুপ চুপ, ও কথা মুখ দিয়ে বার করো না। বাতাসকে শুনতে দিও না, আকাশকে শুনতে দিও না। নিজের মনের ভেতর পাথর চাপা দিয়ে রেখে দাও। সে কি মশাই, পিতা আমি, আর আমি আমার কন্যাকে চাইব না? পিতা তুমি? আমার কাছে তোমার কন্যা দাবি করছো? যাও যাও, প্রাণোন্মত্ত পিশাচ। তোমার সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। মাতাল হই, পিশাচ হই, তবুও আমি পিতা। সে আমার কন্যা, আমি তাকে চাই। তুমি তাকে চাও? ভালো, পারো তো নিয়ে যাও। আমি বল প্রয়োগ করতে চাই না। পুলিশের সাহায্য নাও। তাও আমি চাই না। কেন চাও না সাধু? সাহস হয় না? স্মরণ আছে সেই পৈশাচিক কীর্তি? স্মরণ আছে সেই ঘরময় রক্ত, কালো জমাট বাঁধা ঠান্ডা রক্ত? দিনের মতো তোমার কাছে নতজানু হয়ে আমি প্রার্থনা করেছি। হৃদয়ের সঞ্চিত বেদনা অশ্রুর আকারে প্রকাশ করে তোমার কাছে বারবার ক্ষমা ভিক্ষে করেছি। কিন্তু পাষাণ তুমি, তোমার পাথর মন তাতে গলেনি। নিমেষের ভুল শোধরাবার এত চেষ্টা আমি করছি, আর তুমি নির্মম হৃদয়ে তার জির টেনেই চলেছ। নিমেষের ভুল নয়, আত্মপ্রবঞ্চক। তোমার স্বধর্মের, তোমার স্বভাবের প্রকাশ। সে পৈশাচিকতা তোমার অন্তরের জিনিস। তুমি তাই তোমার কন্যার মনেও সংক্রামিত করেছ। নইলে 6 মাসের সেই শিশুকে নিয়ে এসে এমন করে পালন করে 16টি বছর করে তুলেছি। তবু আজও রক্ত দেখে তার মন আনন্দে নেচে উঠবে কেন? তোমার সমস্ত কালিমা ঢেলে দিয়েছ সরলা ওই বালিকার শিরায় শিরায়। তবু আমি তাকে দেবী করে তুলব। তুমি যাও, চলে যাও, চলে যাও। তোমার কন্যা নেই। সেদিনকার সেই রক্তের মাঝে তোমার কন্যা, আমার কন্যা একসঙ্গে তলিয়ে গেছে, ডুবে গেছে। যাও যাও। বারবার এই প্রত্যাখ্যানজনিত অপমান, এই অভদ্র অমানুষিক আচরণ আর আমি নীরবে সহ্য করব না। এমন সময় ঘরের দরজা সামান্য খুলে কমল মুখ বাড়ায়। সে বাইরে দাঁড়ানো লোকটিকে দেখে চমকে ওঠে। হে কি? আজ আমি স্পষ্ট করে বলে যাচ্ছি, এই অপমানের, এই লাঞ্ছনার প্রতিশোধ আমি নেব। আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করব। যে বল প্রয়োগ করতে আমি এতদিন কুণ্ঠা বোধ করছিলুম, প্রয়োজন হলে তাও করতে দ্বিধাবোধ করব না। আমি এমন প্রতিশোধ নেব যা তুমি কল্পনাও করতে পারো না। স্বার্থান্ধ, নির্মম, হৃদয়হীন বৃদ্ধ। দাদামশাই, দাদামশাই। পতিত প্রসন্ন কমলকে দেখে আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল। দাদামশাই ঘোর কাটিয়ে কমলের দিকে ঘুরে দাঁড়ালেন। চলো দিদি, ঘরে চলো। দুজনে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দৃশ্যটি একটি ছোট বসার ঘরের। চারিদিকের দেয়ালে ছবি টাঙানো, একখানা বড় আয়না, মাঝখানে একটা টেবিল, কয়েকটা চেয়ার, আর পাশে একটা সোফা। মমতা 2 হাত টেবিলের ওপর রেখে বসে আছে। তার বেশভূষা অসংলগ্ন, চুল রুক্ষ, খোঁপা শিথিল, হাতে সোনার চুড়ি, গলায় হার, চোখ দুটো লাল। টেবিলের ওপর একটা মদের গ্লাস, একটা ছাইদানি, সামনে একখানা বাংলা খবরের কাগজ। তার সহচরী করুণা পিছনের দিকে দাঁড়িয়ে আছে।
আর খেও না দিদিমণি। এই চুপ কর, চুপ কর তো করুণা। শেষে একটা ব্যামো শ্যামো হবে। কেন, বেশ আছি তো। দিনগুলো একটার পর একটা কেমন করে আসছে, কেমন করে চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বড় আরাম করুণা, বড় আরাম। গয়না 2-4খানা যা ছিল একে একে তো সবই শেষ করলে। দাদা বাবু তো 1 মাস কোনো খোঁজ খবর নেয় না। পাওনাদারদের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে গেছি। এমন অবস্থায় একটু যদি বুঝে না চলো তাহলে চলবে কেন দিদিমণি? না চলে তো তুই চলে যা। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? যা যা, সুখের সন্ধানে যা। সংসারে সুখের স্রোত বয়ে যাচ্ছে, ভাসিয়ে দিয়ে যা গা, যা যা, চলে যা, চলে যা। আমি নিজের জন্যই কি বলছি? আমার আবার ভাবনা কিসের? গতর খাটিয়ে খাবো, তোমার কথাই বলছিলুম। আমার কথা তুই কি বুঝবি রে? জানিস আমি কি ছিলুম আর কি হয়েছি, কি হারিয়েছি, তার খবর রাখিস? কিচ্ছু জানিস নে, কিচ্ছু বুঝিস নে। মমতা আয়নার কাছে গিয়ে নিজেকে দেখে, তারপর আবার মদ খাওয়ার জন্য গ্লাসটা তোলে। করুণা ছুটে এসে গ্লাসটা ধরে ফেলে। দোহাই দিদিমণি, আর না। এই এই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড়। দিবি নে, দিবি নে? বেশ তবে দেখ, দেখ। হুম হুম। মমতা বাঁ হাত দিয়ে করুণার গলা টিপে ধরে। করুণা ভয় পেয়ে গ্লাস ছেড়ে দেয়। তবে খাও, মরো। মমতা গ্লাসের সবটুকু মদ এক নিঃশ্বাসে খেয়ে সোফায় গিয়ে বসে। কেমন দিলি নে, দিলি নে? তুমি না ভদ্রলোকের মেয়ে, গেরস্তর বউ। ছি 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 ছি। কি বললি, কি বললি? ভদ্রলোকের মেয়ে, গৃহস্থের বউ মনে করিয়ে দিলি? সারাদিন আগুন পান করে যা ভুলেছিলুম তা মনে করিয়ে দিলি। মনে যখন করিয়ে দিলি তখন শোন। হ্যাঁ, ছিলুম ভদ্রলোকের মেয়ে, ছিলুম বনেদে গেরস্থের বউ। এখন 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 কুলোটা, মাতাল, সমাজের সমাজের কলঙ্ক। তাই এখানে এমন করে পড়ে থেকে কদিন আর চলবে? জীবনটাকে তো রাখতে হবে নাকি? তা তুই কি বলতে চাস? আরো নেমে যেতে বলিস? নাকি বলতে চাস জাত যখন খুইয়েছি তখন আর সাধুতা কেন? ধাপে ধাপে একেবারে শেষ পর্যন্ত নেমে যেতে বলিস? কেমন? আমি কিছুই বলিনি। ওই দেখো, পুরুষে আর মেয়েতে তফাৎটুকু দেখ। তোর মনে যদিও তাই আছে, মুখ ফুটে বলতে পারিস না। আর একটা পুরুষ মনের ওই কথা বলে ফেলতে কিন্তু দ্বিধা করতো না। বেশ বেশ ইনিয়ে বিনিয়ে কত মিষ্টি করে ভবিষ্যতের সুখের চিত্র এঁকে দেখিয়ে ভুলিয়ে তোকে পাগল করে একেবারে রসাতল অব্দি টেনে নিয়ে যেত। তারপর তারপর কি করতো জানিস?
তারপর তোকে সেইখানে ফেলে রেখে হাসি মুখে ঘরে ফিরতো। আর আর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে মোহমুক্ত বলে ঘরে তুলতো, আর তোর জন্য ব্যবস্থা দিত অনন্ত নরক। করুণা, ও করুণা, এসব কথা বুঝিস? না দিদিমণি, অত শত আমি বুঝিনি। আমি বুঝি যখন ভুল করেছ আর সে ভুল শোধরাবার জো নেই, তখন মিছে কেন ভেবে মরো বলো তো? যা অদৃষ্টে আছে তাই হবে, খেয়ে পড়ে যাতে সুখে থাকতে পারো তাই করো। সুখে যাতে থাকতে পারি তাই করো? সুখ? একদিন সুখের সন্ধান করেছিলাম জানিস। মা বাবা বিয়ে দিলেন, ভালো ঘর দেখে, ভালো বর দেখে বিয়ে দিলেন, নতুন অনেক কিছু পেলুম, কিন্তু সুখ সুখ পেলুম না। সুখ তো পেলুমই না, দুঃখের সাগর ফুঁসে উঠল। কি আক্রোশে জানি নে, সে গর্জে গর্জে ধেয়ে এসে বুকের ওপর দুঃখের তরঙ্গাঘাত করতে লাগলো। তবুও সুখের আশা ভুলতে পারলুম না, বুঝলি করুণা? সুখের আশা তবুও ভুলতে পারলুম না। তাই দেখে দুঃখ কি করলো জানিস? সুখের বেশ পরে এসে হাতছানি দিয়ে আমায় ডাকলে। তাকে তখন বড় ভালো লাগলো। তার দাসিত্ব বরণ করে নিলাম। সে জিজ্ঞেস করলে, সুখ চাও? আমি বললুম, একটু আধটু নয়, একেবারে পরিপূর্ণ সুখ। সে খিলখিল করে হেসে উঠল। তারপর বলে সবুর করো। তারপর এই যে দেখছিস সুখ। আরো সুখ চাইবো? আরো? না 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 করো না, আর সুখ চাইবো না। যা তো যা গেলাসটা ভরে নিয়ে আয়, যা কানায় কানায় ভর্তি করে নিয়ে আসিস, যা ভরে নিয়ে আয় গেলাসটা। আনতে হয় তুমি নিয়ে এসো, ও বিষ আমি তোমায় দিতে পারবো না। হ্যাঁ, দিতে পারবি নি? বেশ, না দিলি আমি নিজেই যাই। বেশ, নাই দিলি। মমতা টলতে টলতে উঠে গিয়ে টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে পাশের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ সে থমকে দাঁড়ায়, ফিরে এসে গ্লাসটা টেবিলের উপর রেখে দেয়। তারপর সে করুণার গলা জড়িয়ে ধরে। রাগ করেছিস করুণা? রাগ করেছিস? রাগ করিস নে। তুই তো জানিস নে, তুই তো বুঝিস নে, আগুনকে খেয়ে ফেলে, তাই ওই আগুন পান করি। ঠিক তখন বাইরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। দেখ তো আবার বুঝি পাওনাদার এসেছে। নে এই হাত ছড়াখানা নিয়ে যা, ওদের পাওনা চুকিয়ে দে। যা, এটা নিয়ে যা। মমতা নিজের গলার হার খুলে করুণার হাতে দেয়, কিন্তু করুণা সেটা আবার তার গলায় পরিয়ে দেয়। এখন থাক, দরকার হলে নেব। করুণা দরজা খুলতে বাইরে চলে যায়। মমতা সোফায় বসে দুই হাতে নিজের মাথা চেপে ধরে। সুখ কেমন আগাবি? আর সুখ চাইবি? পরিপূর্ণ সুখ
চাইবি? দাদা বাবু এসেছেন দিদিমণি। হ্যাঁ, কে কে এসেছে বললি? দাদা বাবু। দৌড় দৌড় বন্ধ করে দে, দৌড় বন্ধ করে দে, বন্ধ করে দে, দৌড় বন্ধ করে দে। কিন্তু ততক্ষণে পতিত প্রসন্ন ঘরে ঢুকে পড়েছে। এ বাড়ির মালিককে মমতা, তুমি না আমি? মমতা পতিত প্রসন্নকে দেখে দাঁড়িয়ে ওঠে এবং তড়িঘড়ি পাশের ঘরে চলে যেতে উদ্যত হয়। শোনো মমতা, দাঁড়াও, তোমার সঙ্গে দুটো দরকারি কথা আছে। মমতা ফিরে দাঁড়িয়ে পতিত প্রসন্নকে আপাত মস্তক নিরীক্ষণ করে। আমার তো কোনোই দরকার নেই। আর অভিমান কেন মমতা? সে বয়স চলে গেছে। পতিত প্রসন্ন মমতার হাত ধরতে এগুলে মমতা ঘেন্নায় সরে দাঁড়ায়। মত্ত অবস্থায় সে টলতে থাকে। কি মাতলামো শুরু করেছো? মাতাল, অস্পৃশ্য, ঘৃণার পাত্রী না? নয় কি? কিন্তু চিরদিন তো মাতাল ছিলুম না? ছিলুম। পতিত প্রসন্ন সে কথার জবাব না দিয়ে একখানি চেয়ারে বসে পড়ল। মমতাও টেবিলের আর এক ধারে আরেকটি চেয়ারে গিয়ে বসল। করুণা, নিয়ে আয়। কি হলো? কি কথা কইছো না যে তুমি? বাবা, চেয়ে চেয়ে কি দেখছো? দেখছো সে বয়স নেই? দেখো দেখো, হৃদয় বলে যদি কিছু থাকে তবে দেখো কাকে কি করেছো। শিকারই নেই তার, দেখবে কি করে? আচ্ছা আচ্ছা, চোখ আছে তো? হ্যাঁ, চোখ আছে। দেখো দেখো দেখো, এই দাগ দেখো। মাতাল হতে চাইনি বলে চাবুক মেরেছিলে, মনে আছে? নেই নেই? হ্যাঁ, তা থাকবে কেন? কিন্তু কিন্তু এ তোমার একদিনের একটিবারের মাত্র কীর্তি নয়। এই 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 পিঠে, বুকের ভেতর অবধি, বুকের ভেতর অবধি এমন অনেক দাগ তুমি এঁকে দিয়েছো। তবে আমি এই হয়েছি। কাউকে যদি বলি বিশ্বাসও করবে না, বুঝবেও না। যাকে যাক, কি বলতে এসেছো বলে চলে যাও দেখি। দেখো, তোমার সঙ্গে আর আমার সম্বন্ধ রাখা সম্ভবপর নয়। তা তো জানি। তুমি বুদ্ধিমতী, বুঝতে পারবে বই কি। আমার আর এমন অর্থ নেই যে এই বাড়ির ভাড়া চোকাই। তার জন্য ভাবছো কেন আমিই চলে যাব? না না, আজই তোমায় যেতে বলছি না। সুবিধে মতো একটা জায়গা দেখে উঠে যেও। আর পারো তো নিজেকে নিজেকে শোধরাবার চেষ্টা করো। যে আগে গুরুদেব। পরিহাস নয় মমতা, তোমার এই অধঃপতনের জন্য আমিও কিছু দায়ী বটে। জীবনের ওই একটি ভুলের সংশোধন আমি করতে চাই। মিথ্যাবাদী, প্রবঞ্চক, একটি ভুল, একটি ভুল। নচেত কি? আর আর সেই হত্যা। কি? কি আবার আমার হত্যা করে নিমেষের আর একটা ভুল করতে চাও? তুমি কি করে জানলে? তুমি তুমি কি করে জানলে? প্রকৃতিস্থ থেকে যে কাজ করে গোপন রেখেছিলে, মত্ত অবস্থায় তা যে সব স্বীকার করে ফেলেছ। তোমার তা মনে নেই, কিন্তু আমার আছে। সেবার তুমি পালাও, পালিয়ে বাঁচলে, কিন্তু প্রায়শ্চিত্ত করলে না। আর একটি নারীর সর্বনাশ করলে। সবই যদি নষ্ট করেছো, জীবনটা এবার রাখছো কেন? দাও দাও, শেষ করে দাও, শেষ করে দাও। আবার আবার একটিবার ভুল করো, তারপর অনুতপ্ত হও। তারপর তোমার সমাজে ফিরে গিয়ে আবার সুখের সংসার পেতে বসো। সংকোচ কিসের? করো করো করো, আঘাত করো, করো আঘাত করো। মমতা, আমি তোমার প্রতি অবিচার করেছি।
সে কি কথা সাধু? সে তোমার নিমেষের ভুল বই তো নয়। না মমতা, আমি তোমায় পরিত্যাগ করব না। কিন্তু আমি করব। তুমি আমায় পরিত্যাগ করো না মমতা। সংসারে আমার আর কেউ নেই। একদিন একদিন তো আমায় ভালোবাসতে। সে ভালোবাসার কথা আর বলো না। তুমি গলা টিপে তাকে মেরেছ, সে কথা বলে আর কোনো লাভ নেই। কিন্তু জিজ্ঞেস করি, বিদায়ের পালা শুরু করে সহসা মিলন মঙ্গল শোনাচ্ছ কেন? ভয় হচ্ছে বলে? তোমার গুপ্ত কথা প্রকাশ করে দেব মনে করে আমায় তুমি আবদ্ধ করে রাখতে চাও? না নিজ, আমি তা করব না। তার নিজের বাপ যা গোপন রাখলে তা আমি প্রকাশ করব কেন? মমতা, তুমি এত মহৎ তা আমি জানতুম নে। আমি কি তা আমি জানি। এবার তুমি বিদায় নাও তো, যাও যাও যাও। মমতা, আমি তোমায় পরিত্যাগ করতে চেয়েছিলাম অন্য কারণে নয়, কেবল অর্থের অভাবে। নইলে এত পাষণ্ড আমি নই যে তোমার এই অধঃপতনের সহযাত্রী হয়ে তোমায় বিপদে ফেলে কেবল চলে যেতে চাইব। সহযাত্রী? কথাটা ঠিক হলো না। বলো, তোমায় প্রলুব্ধ করে এনে সহযাত্রী করে নিয়ে তারপর? আমি আমার সকল অপরাধ স্বীকার করছি মমতা, স্বীকার করছি। পতিত প্রসন্ন মমতার কাছে অগ্রসর হতেই মমতা তাকে থামিয়ে দেয়। ওই চেয়ারে বসো, তারপর বলো তোমার বক্তব্য। আমি অর্থের অভাবে তোমায় পরিত্যাগ করতে চেয়েছিলাম মমতা। অর্থ সংগ্রহের সকল চেষ্টায় ব্যর্থ হয়ে বাধ্য হয়ে আমাকে নির্মম হতে হয়েছিল। একটা উপায় ছিল, এখনো আছে, কিন্তু আমাকে দিয়েই তা হবে না। আর সাহায্যের জন্য একজন লোকের দরকার। পুরুষ হলেও ক্ষতি নেই, নারী হলে ভালোই হয়। সাহস করে আমি কাউকে বলতে পারিনি। প্রচুর অর্থ সাহায্যকারীকে তার অংশ দিতে হয় প্রস্তুত, কিন্তু সাহায্য চাইতে গেলেই সাহায্যকারীকে আমার অতীত জীবনের সেই ভুলের পরিচয় দিতে হয়, আর তাই আমি সাহস পাইনি। কিন্তু এখন যখন তুমি তা জানো, তখন তোমাকে সকল কথা খুলে বলতে আমার আর কোনো সংকোচ নেই। বলো মমতা, তুমি কি আমায় সাহায্য করবে? মমতা নীরব থাকে। শোনো, আমার কন্যা জীবিত আছে। তার মাতামহের সমস্ত সম্পত্তির অধিকারিণী সে। আমি যদি তাকে আমার গৃহে এনে আমার মনোনীত পাত্রের সঙ্গে তার বিবাহ দিতে পারি, তাহলে বিপুল সম্পত্তির কর্তৃত্ব আমি পাব। জীবনের বাকি দিন কটা তোমাতে আমাতে একসঙ্গে শান্তিতে কাটিয়ে দিতে পারবো। আমি পাত্র অবধি স্থির করে রেখেছি মমতা। আমি আমার কন্যাকে ফিরিয়ে আনবার জন্য অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু আমার শ্বশুর, দাম্ভিক, নির্মম, স্বার্থান্ধ সেই বৃদ্ধ, বারবার আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। কন্যার সঙ্গে একটি বারও আমায় সাক্ষাৎ করতে দেয়নি। চিঠি লিখে আমার মেয়ের সব কথা আমি জানাবো ভেবেছিলাম, কিন্তু তাও আমার সাহস হয়নি। পতিত প্রসন্ন কিছুকাল নীরব থাকে মমতার প্রতিক্রিয়ার আশায়। দেখো মমতা, তুমি যদি আমায় সাহায্য করো, তাহলে আমার কন্যার উদ্ধার সাধন হয়। তোমার জীবন, আমার জীবন, দুজনেরই জীবন সুখময় হয়। বলো মমতা, তুমি আমায় সাহায্য করবে তো? একবার সুখের কথায় মজিয়ে ঘরের বার করেছ, আবার সেই সুখের কথা শুনিয়ে নারীত্বের অবশিষ্ট যেটুকু আছে তাও নষ্ট করে পুরোদস্তুর পিশাচি করে তুলতে চাও। কিচ্ছু সুখার চাই নে, কিচ্ছু সুখার চাই নে। অনেকবার চেয়েছি,
মন প্রাণ ঢেলে চেয়েছি, মান সম্ভ্রম বিকিয়ে চেয়েছি, কুল শিল বিসর্জন দিয়ে চেয়েছি। অমন করে যাওয়ার ফলে যা পেয়েছি তাতেই আমার সুখের স্বপ্ন ভেঙে গেছে। আর তা চাই নে, আর তা চাই নে। হঠাৎ বাইরে একটা উচ্চ শব্দ হলো, সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ। মমতা সচকিত হয়ে উঠে দাঁড়ায়। ও কি শব্দ? কি বুঝি একটা সর্বনাশ হয়ে গেল? করুণা, করুণা, ও করুণা, কি দিদিমণি? দেখ তো রাস্তায় কি হলো। করুণা বাইরে চলে যায়। না না, এইবার তুমি আমার কথার জবাব দাও মমতা। চুপ, এ সময় কথা কইও না। কার বুঝি সর্বনাশ হলো? এখনো নেশা কাটেনি। তোমাকে দেখেই নেশা ছুটে গেছে। বুকের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। কথা কইও না, আর কথা কইও না, কথা কইও না। করুণা ঘরে ঢুকতেই মমতা তার দিকে এগিয়ে যায়। কি কি হয়েছে রে করুণা? হ্যাঁ, কি কি হয়েছে তা তো বুঝতে পারলুম না দিদিমণি। দেখলুম একটা বুড়ো ভদ্রলোক রাস্তায় পড়ে ধুঁকছেন, আর দূরে একখানা গাড়ি জোরে ছুটে যাচ্ছে। কতগুলো লোক তার পিছু পিছু ছুটছে আর চেঁচাচ্ছে, আর কতগুলো লোক হল্লা করছে। সে কি, ভদ্রলোকটিকে কেউ সাহায্য করছে না? লোকগুলো সব হল্লা করছে, কেবল রাস্তার একটা মুটে লোকটিকে গিয়ে ধরেছে। তুই চলে এলি কেন? আমি একা কি করব দিদিমণি, তাই তোমার কাছে ছুটে এলুম। যা যা, তাকে এই ঘরে নিয়ে আয়, মাথায় জল দে, হাওয়া কর, ডাক্তার ডাক। কি হলো, চেয়ে রইলি যে? যা। দাদাবাবু, তুমি যাও না, ভদ্র লোকটিকে নিয়ে এসো। আর বড় চোট পেয়েছে গো, বড় চোট পেয়েছে। যাও, জীবনে অন্তত একটি ভালো কাজ করো। তাহলে তাহলে তুমি সম্মত হবে? যাও। প্রসন্ন বাইরে চলে যায়। করুণা, ও ঘরের বিছানায় একটা চাদর পেতে দে যা। আর কুঁজো, অডিকলনের শিশি, পাখা ঠিক করে রাখ। কি সর্বনাশ হতে বসেছে, কি সর্বনাশ হতে বসেছে কে জানে। করুণা পাশের ঘরে চলে যায়। মমতা চঞ্চল পদবিক্ষেপে ঘুরতে থাকে। বুঝি একটা ভীষণ কিছু হয়ে যায়, একটা পরিবারের সকল সুখের আলো বুঝি নিভে যায়। মমতা পাশের ঘরের দরজার কাছে যায়। করুণা, করুণা, একটু দুধ গরম করে রাখ। সিঁড়িতে পায়ের শব্দ শুনে মমতা সেদিকে তাকায়। কি দেখতে হয়, কি দেখতে হয়, কি দেখতে হয়, কি দেখতে হয়। পতিত প্রসন্ন এবং রাস্তার একটি মুটে আনন্দময় নামক একজন বৃদ্ধকে ধরে ঘরে প্রবেশ করে। আনন্দময় বৃদ্ধ আঘাত পেলেও একেবারে জ্ঞান হারাননি। মমতা হাতের ইশারায় পাশের ঘর দেখিয়ে দেয়। পতিত প্রসন্ন আর করুণা আনন্দময়কে পাশের ঘরে নিয়ে যায়। মুটে দরজার কাছ থেকেই চলে যায়। পতিত প্রসন্ন আনন্দময়কে রেখে পাশের ঘর থেকে বেরিয়ে আসতেই মমতা সেদিকে অগ্রসর হয়। দাঁড়াও, কোথায় যাও? আমার কথার একটা জবাব দিয়ে যাও। মমতা ঘৃণা ব্যঞ্জক দৃষ্টিতে তার দিকে তাকায়, তারপর কিছু না বলে পাশের ঘরে চলে যায়। পতিত প্রসন্ন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে একটা চেয়ারে বসে পড়ে। আজ একটা হেস্তনেস্ত করে যেতে হবে। একবার এই কুলোটাকে দিয়ে কার্য উদ্ধার করিয়ে নিতে পারলে এই দাম্ভিকতার প্রতিশোধ গ্রহণ করব। প্রতিপালিত আর আমাকেই সে ঘৃণা করে, মুখের ওপর সে কথা বলতেও সংকোচ বোধ করে না। কণ্ঠরোধ করতেই হবে এই নারীর আর ওই স্বার্থান্ধ বৃদ্ধের। শুধু ঔদ্ধত্যের জন্যে নয়, চিরকাল গোপন রাখবার জন্য আমার সেই গোপন কথা। মমতা পাশের ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসে। কি ফিরে এলে যে? শুশ্রূষা করে পুণ্য সঞ্চয় করলে না?
তার পথও তুমি বন্ধ করেছ। তার মানে? ও, তার মানে এই শুদ্ধাচারী তোমার স্পর্শ দিয়ে, পাপ প্রভাব দিয়ে আমায় এমনি কলুষিত করেছে যে আজ আমি কোনো ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়াতেও পারিনি। আমি তোমায় যখন তখন মদ খেতে বলিনি, অভ্যেস তুমিই বাড়িয়েছ, তাতে আমার দোষ কি? না 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 না, তোমার কি দোষ? তুমি যে পুরুষ, তোমার তো কোনো দোষ হতে পারে না। দোষ তো আমার। আমি নারী, কামিনী, নরকের দ্বার। দোষ সর্বত্র নারীর, কারণ নারী তো কুহক বিস্তার করে সরল পুরুষদের প্রলুব্ধ করে নরকে টেনে আনে, সুখের সংসার পুড়িয়ে ছাই করে দেয়। পুরুষ সে তো চির শিশু, বড় সরল, বড়ই নির্মল। অতীতের পানে চেয়ে দেখো, দেখবে কলঙ্কের এতটুকুও কালিমা কোথাও তোমায় স্পর্শ করেনি। পুরুষ হচ্ছে সৃষ্টির হংসাবতার, নীরটুকু ফেলে ক্ষীরটুকু খেতে সে ওস্তাদ। আবার হাঁস যেমন পাঁকের ভেতর সারাদিন ঘোরাফেরা করে অথচ পাখা দুটি তার শুভ্রই থাকে, তেমনি পুরুষ যতই নিচুতে নেমে যাক, চরিত্র কিন্তু তার নিষ্কলঙ্কই থাকে। মার্জনা লাভ, ভালো হওয়ার সুযোগ না চাইতেই সে পায়। নারী বলেই তো সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর নারী বলেই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি রেহাই পেলেন না। বাহ, তুমি তো বেশ বলতে পারো, অনেক কথা শিখেছ দেখছি। সুশিক্ষা তুমি কখনো পাওনি, কিন্তু আমি কিছু পেয়েছিলাম, আজও তারই জাবর কাটছি। যাক বিতোষী, তোমার বিদ্যের পরিচয় আমার কোনো প্রয়োজন নেই এখন। এখন শুধু এটুকু বলো, আমার সাহায্য করবে কি না? না। ভবিষ্যতের কথা চিন্তা করে জবাব দাও। ভবিষ্যতের চিন্তা আগে যখন করিনি, তখন আর তার প্রয়োজন নেই। আমার আশ্রয় হারালে তোমায় কোথায় গিয়ে দাঁড়াতে হবে জানো তো? যা ভাবছো তা নয়। মা জাহ্নবী তাঁর স্নেহশীতল বক্ষ পেতে অপেক্ষা করছেন, তাঁর ডাকও আমি শুনতে পেয়েছি। আর একদিন তোমাকে ভাবার অবকাশ আমি দিলুম। আজ তুমি প্রকৃতস্থ নাও, তাই আজ আমি চললুম। আজ আমি চললুম। পতিত প্রসন্ন গট গট করে ঘর থেকে বেরিয়ে যায়। পতিত প্রসন্ন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে মমতা গভীর অনুশোচনায় ভেঙে পড়ে। সে দুই হাতে মাথা চেপে ধরে সোফায় বসে থাকে। পাশের ঘরের দরজার সামনে করুণা দাঁড়িয়ে আছে। আনন্দময় ধীর পায়ে মমতার পিছন দিক থেকে এসে পরম স্নেহে তার মাথায় হাত রাখেন। কি ভয়ানক লোকের কথায় ভুলেছিলুম, চেহারায় মজেছিলুম। যাক যাক, আর ভাবতে পারিনি। এখন আমি আসি মা, তোমার কৃপায় এবারটা বেঁচে গেলুম। আর একদিন এসে সন্তানের কৃতজ্ঞতা নিবেদন করে যাব। মমতা তাড়াতাড়ি উঠে মাথায় কাপড় টেনে দেয় এবং আনন্দময়ের কাছ থেকে একটু দূরে সসম্ভ্রমে মাথা নিচু করে দাঁড়ায়। আর একটু বিশ্রাম করা ভালো ছিল নাকি? বেশ তো সুস্থ হয়েছি, একটু জরুরি কাজে বেরিয়েছিলুম, সেটা এখনই শেষ করতে হবে। বুঝতেই তো পারো মা, জীবন সূর্য অস্তাচলে ঝুঁকে পড়েছে, কখন বিনা নোটিসে ডুবে যায়। আজ যেন মমতাময়ীর দ্বারে এসে পড়ে বেঁচে গেলুম। এমন মা তো আর ঘরে ঘরে পাবো না। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না, একখানা গাড়ি ডেকে দেব? কিচ্ছু প্রয়োজন নেই মা, এখন যাই, কাল আবার আসবো। আনন্দময় দরজার দিকে এগোতে থাকেন।
মমতাও তার পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে যায়। দেখুন যেতে পারবেন কিনা, নইলে নইলে গাড়ি ডেকে দিই। না মা, কোনো চিন্তা নেই। আনন্দময় বাইরে চলে যান। মমতা ঘুরে করুণার দিকে তাকায়। এত তাড়াতাড়ি করে চলে গেলেন কেন? করুণা, তুই কি আমার কথা কিছু বলেছিস? করুণা অপরাধীর মতো চুপ করে থাকে। কি হলো, চুপ করে রইলি যে? আগাবি, কি সর্বনাশ করেছিস তুই? পরিচয় দিয়েছিস? উনি যে জানতে চাইলেন। উনি জানতে চাইলেন আর তুই সব বলে ফেললি? দেখ তো, দেখ তো তুই কি করেছিস। ওরে ওরে, আমার লজ্জা, আমার কলঙ্ক আমি আর গোপন রাখতে চাই নে। সে পরিচয় দিয়েছিস বলে আমার দুঃখ হচ্ছে না, কিন্তু কিন্তু অসুস্থ ওই বৃদ্ধকে এই সময় তুই কেন আমার পরিচয় দিতে গেলি বলতো? তা যদি না দিতিস তাহলে হয়তো আর একটু অপেক্ষা করে একটু ভালো করে সুস্থ হয়ে তবে যেতেন। আমার পরিচয় পাওয়ার পর কোনো ভদ্রলোক কি আর এখানে থাকতে পারে? হয়তো হয়তো চলতে গিয়ে আবার পড়ে গেছেন, হয়তো রাস্তায় একটি লোকও নেই যে সাহায্য করবে। না না না, করুণা, করুণা, তুই কি করেছিস, কি করেছিস? যা যা, এক্ষুনি যা, রাস্তাটা আরেকবার দেখে আয় না। যা না করুণা, যা না। ভয় নেই দিদিমণি, তেমন চোট কোথাও লাগেনি। একটু জল দিতে বাতাস করতেই সুস্থ হলেন, উঠে বসলেন। তারপর তোমার পরিচয় জানতে চাইলেন। আমি প্রথমে কিছুই বলিনি, আমি 2-4 কথা বললুম। শেষে ওর কেমন যেন সন্দেহ হলো, খুঁচিয়ে খুঁচিয়ে তোমার সব কথা জেনে নিলেন। শুধু তোমার কথা দিদিমণি, দাদাবাবুর নামও জানতে চাইলেন না। আমিও বললুম না। আমি তো তোমার মনের অবস্থা জানি দিদিমণি, আমি তাই বললুম। শুনে কিছুক্ষণ তিনি মাথায় হাত দিয়ে বসে রইলেন। তারপর আমায় বললেন তোমায় যেন না বলি তিনি সব শুনেছেন। কিন্তু দিদিমণি, তোমায় না বলে কি আমি থাকতে পারি বলো? দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। ঘরের ভেতর এক অদ্ভুত স্তব্ধতা। করুণা, তোর ভাই না কে একজন আত্মীয় আছে বলেছিলি? মামা তো ভাই দিদিমণি। সেই না তোকে তার বাড়ি গিয়ে থাকতে বলেছিল? তার মা নেই, ছোট্ট একটি বউ, সংসারের কাজ চলে না, তাই বলেছিল আমি গিয়ে যদি দেখি শুনি তাহলে ভালো হয়। আমি কি করে যাই? তোমার সব দেখাশোনা না করলে তুমি হাতে টাকা থাকতে উপোস করে মরবে, ছেঁড়া কাপড় পরে দিন কাটাবে। তাই তাকে বলে দিয়েছে আমি যেতে পারবো না। তোকে সেখানেই যেতে হবে। কেন? আমি আর তোকে রাখতে পারবো না। সে কি গো, আমি কি তোমার কাছে মাইনে চাইছি না কখনো চেয়েছি? দুবেলা দুমুঠো খাই, তাও না হয় আমি রোজগার করে জোটাবো, তবু তোমায় আমি ছেড়ে যাব না। আমি তোমায় ছেড়ে গেলে একটি দিনও তুমি বাঁচবে না। সংসারের সব বাঁধন ছিঁড়ে এলুম, আর আর এখন তুই আমাকে বেঁধে রাখতে চাস? করুণা, করুণা, মায়ায় জড়িয়ে আমায় ধরে রাখার চেষ্টা তুই করিস নে। স্নেহ, মমতা, ভালোবাসা এসব আমার জন্য নয়। আচ্ছা তাই হবে গো, তাই হবে। আমি তোমার সঙ্গে ঝগড়া করে কালই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। এখন যাও, গোসলখানায় গিয়ে মাথায় ভালো করে ঠান্ডা জল দাও গে, যাও। তামাশা নয় করুণা, তোকে যেতেই হবে। মমতা পাশের ঘরে চলে যায়। করুণা একটা ঝাড়ু এনে আনমনে টেবিল মুছতে থাকে। আমি যাব, কিন্তু একা যাব না, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আনন্দবাবু বলেছেন একটা ব্যবস্থা কিছু করে দেবেন। দেখেই বুঝেছিলুম যে ভদ্রলোকের দয়ার শরীর, তাই তো বলে ফেললুম তোমাকে নরক থেকে উদ্ধার করতে। কি জ্বালায় দিনরাত তুমি পুড়ছো তা কি আমি বুঝতে পারি নে, কিন্তু ভগবান বুঝি মুখ তুলে চেয়েছেন। পাশের ঘর থেকে মমতার কান্নার সুর ভেসে আসে।
না, আবার কাঁদতে শুরু করলে। আচ্ছা মেয়ে, যখন বুক ফেটে ওর কান্না পায় তখনই হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যায়। মেয়ে মানুষ হয়ে জন্মেছ, দুঃখ পাওয়া তো আমাদের বেঁচে থাকার চেয়েও সত্যি। খাওয়া দাওয়া আজ আর হবে না মনে হচ্ছে। মমতা আবার বসার ঘরে ফিরে আসে। যাও লক্ষ্মীটি, এইবার নাইতে যাও। করুণা, কি দিদিমণি? আমাকে হাসি মুখে বিদায় দিতে পারবি তো? কোথায় যাবে দিদিমণি? কোথায় তা এখনো ঠিক করিনি। এই মাস্টারি টাস্টারি নিয়ে কোনো দূর দেশে যদি চলে যাই। মাস্টারি করবে তুমি? অবাক হয়ে গেলি যে রে? আমার যা বিদ্যে আছে তাই নিয়েই কত মেয়ে মাস্টারি করে দিন কাটাচ্ছে। আমি তা বলছি না দিদিমণি, যে সর্বনেশে অভ্যেস করেছো। আর ছোবো না করুণা, আর তা ছোবো না। সত্যি বলছো দিদিমণি? পারবে? একদিনে সর্বস্ব ত্যাগ করতে পারলুম আর এইটে পারবো না? করুণা, করুণা, তুই তো নারী, কিন্তু নারী কতখানি শক্তি ধরে তার সন্ধান রাখিস নে। ভগবান মুখ তুলে চেয়েছেন। মমতা স্নান করার উদ্দেশ্যে চলে যায়, কিন্তু একটু পরেই আবার ফিরে এসে একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ে। ও কি, আবার এলে কেন দিদিমণি? নাইতে যাও, অমন করছো কেন? হয়েছে কি? কিছু হয়নি রে করুণা। করুণা, একটা কথা বলতে পারিস? বড় শক্ত প্রশ্ন। নিজেকে নিজেকে বারবার জিজ্ঞেস করেও জবাব পাচ্ছি না, জানিস? তুই বলতে পারবি? কি জানতে চাও বলো। কিন্তু তুই তো জবাব দিতে পারবি না। তুই কি করে জবাব দিবি? মমতা গুম হয়ে বসে থাকে। বলি নাইবে খাবে না, তোমার পেটের জ্বালা নেই বলে কি আমিও শুকিয়ে থাকবো? জ্বালা নেই বললি? হ্যাঁ, জ্বালা নেই বললি? বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে রে। সেই কবে আগুন ধরেছিল, আজও জ্বলছে। রাবণের চিতার মতো দিন রাত দাউ দাউ করে জ্বলছে। আমি কি তোমার সামনে মাথা খুঁড়ে মরবো? প্রশ্ন করছিস? তবে তো জবাব দিতে পারবি নি করুণা। পারবি নি, পারবি নি। আগে কথাটা বলেই ফেলো। তুই আগে তোর নিজের প্রশ্নের একটা মীমাংসা করে নে, স্থির করে নে যে মরবি। কি বলছো কিছুই তো বুঝতে পারছি নে। মাতালের কথা তো নয়, এমন করে কখনো তো মাতলামি করো না তুমি। তুমি কি আমায় না মেরে রেহাই দেবে? আচ্ছা, স্থির করেছি মরবো। এখন বলো, কি বলতে চাও? মরবি স্থির করেছিস, ঠিক তো? হ্যাঁ ঠিক, এবার বলো। বল, যে ঘর ছেড়ে বেরিয়ে আসতে একটিবারও দ্বিধাবোধ করলুম না, আর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এত সংশয় এসে, সংকোচ এসে বাধা দেয় কেন? তুই কি দুনিয়ার মায়া কাটাতে পেরেছিস? তুমি মনে মনে কি ঠাউরেছ বলো তো দিদিমণি। তুই পারবি নি করুণা, মরতে পারবি নি। বুঝতে যখন পারছিলি নি, তখন মরতেও পারবি নি। যা যা, খেয়ে পেটের জ্বালা ঠান্ডা কর গে, যা। দিদিমণি, লক্ষ্মীটি আমার, চলো নাইতে চলো। করুণা মমতাকে এক প্রকার জোর করেই স্নানের ঘরের দিকে নিয়ে যায়। দাদামশাইয়ের বাড়ির বসার ঘর, মাঝখানে একটি বড় টেবিল, চারপাশে কয়েকটি চেয়ার সাজানো। পশ্চিম দিকে দরজার সামনে একটি কালো রঙের ভারী পর্দা ঝোলানো।
মালি এসে একটি ফুলদানিতে একগুচ্ছ সতেজ সাদা ফুল টেবিলের উপর রেখে গেল। একটু পরেই দাদামশাই এবং আনন্দময় কথা বলতে বলতে ঘরে ঢুকলেন। খাসা ছেলেটি হে, দেখে আমার বুকে টেনে নিতে ইচ্ছে হলো, তাই বলছিলুম একটা ভালো দিন দেখে। চুপ চুপ আনন্দ, শুনতে পাবে। আরে কে শুনতে পাবে? দাদামশাই প্রশ্নের জবাব দিলেন না। গায়ের চাদরখানি আলনায় ঝুলিয়ে আর লাঠি গাছটা দেয়ালে ঠেস দিয়ে রেখে তিনি চেয়ারে বসলেন। কে শুনতে পাবে? দাদামশাই উত্তেজনায় কাঁপতে কাঁপতে উঠে দরজার দিকে গেলেন। তারপর ফিরে এসে আনন্দময়ের দিকে তাকালেন। ভুলে গেছো আনন্দ? তুমি তাকে ভুলে গেছো? কাকে আবার ভুললুম বন্ধু? দাদামশাই চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রাখলেন। তারপর শ্রান্ত গলায় বলতে লাগলেন, বুঝতে পারছো না? আমার কন্যা, তোমার ওই পাষাণ মনে যার স্মৃতিরেখাটি আজ অঙ্কিত নেই, অথচ তুমি তাকে এত ভালোবাসতে। 16টা বছর কতটুকু সময় আনন্দ, তারই মাঝে ভুলে গেলে? না বন্ধু, ভুলিনি, ভুলতে পারিনি। হ্যাঁ, তবে তোমার মতো আত্মহারাও হইনি। বুকের ভেতরে আগুন রয়েছে বলে মনকে পুড়ে ছাই হয়ে যেতে দেব কেন? আমি জানি আঘাত সইতেই হবে। আঘাতের বেদনায় ভেঙে পড়লে যে জীবনযুদ্ধে পরাজিত হয়ে ধুলোয় মিলিয়ে যেতে হবে, তা জেনেই আঘাতকেও আঘাত করেই আমি ফিরিয়ে দিতে চাই। তাই তো বলেছিলুম, কমলের বিয়ে দিয়ে আবার সুখী হতে চেষ্টা করো। বিয়ে? হ্যাঁ, বিয়েতে সুখ? আনন্দ, তোমার স্মৃতিভ্রংশ হয়েছে, বুদ্ধিনাশ ঘটেছে। বটে, আমি ইহলোকেই নেই, পরলোকে চলে গেছি। তুমি কথা আমার সঙ্গে কইছ না, কইছ আমার প্রেতাত্মার সঙ্গে। তাহলে স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ কেমন করে হলো শুনি? হয়নি? বুকে হাত দিয়ে বলো তো, বিবাহ তোমায় সুখী করতে পেরেছিল কি? আমি জানি সুখ পাওনি। বিয়ে করে আমিও সুখের সন্ধান পাইনি। আমার অভাগী কন্যা জীবন দান করেও সুখ পায়নি। বিয়ে করে শুধু সুখই যে পাইনি তা নয় আনন্দ। অমৃত মনে করে যা এক চুমুকে পান করলুম, তা বিষ হয়ে সারাটা দেহ মন জর্জরিত করে ফেলেছে। কমলের বিয়ে দিলে তারও জীবন তো এমনি করেই ব্যর্থ হবে। সব ব্যাপারেই তোমার বড্ড বাড়াবাড়ি। বিয়ে তো সংসারের সবাই করছে, সবাই কি আর আমাদের মতো দুঃখ পেয়েছে? দুঃখ হয়তো পায়নি, কিন্তু সুখ কি পেয়েছে? বিবাহিতা নারীর মুখপানে আমি চেয়ে দেখি, বিবাহিত পুরুষের কথা আমি কান পেতে শুনি। দেখে শুনে আমি বুঝেছি, বিয়ে করে তারা আর যাই পাক, সুখ পায়নি। সুখ পায়নি। না না না, অমন কথা তুমি বলো না। তুমি সংসারকে দেখোনি, বোঝোনি। মানুষ বিয়ে করে বলেই তো সংসারে চাঁদের হাট মেলে। বিবাহই তো পুরুষ আর নারীর মিলন মধুময় করে তোলে, আর সেই মধুর মিলনকে সার্থক করে তোলে তাদের খোকা খুকুর দল, তাদের আধো আধো বুলি, তাদের হাসি, তাদের তাজা তপ্ত নরম হাতের নিবিড় আলিঙ্গনই তো মানুষের অনেক জ্বালা দুঃখ ঘুচিয়ে দেয়। অস্বীকার করিনি আনন্দ, তোমার একটি কথাও আমি অস্বীকার করিনি। আমি কি বাঁচতুম যদি না কমলকে পেতুম? বাঁচতুম না আনন্দ, কিছুতেই বাঁচতুম না। পুরুষ আর নারীর বিবাহ তাদের সুখ দিতে পারে না, পুরুষ আর নারীর সন্তান তাদের সুখ দিতে পারে, এ কথা আমি মানি।
কথার মারপ্যাঁচ কেন বন্ধু? বিবাহের ফলই তো সন্তান। না না আনন্দ, বিবাহের ফল সন্তান নয়। বিবাহের ফল বন্ধন, শাস্ত্রের বন্ধন, লোকাচারের বন্ধন। ধর্মের বন্ধন। হোক, তবু সে বন্ধন। কিন্তু মিছে কেন তর্ক করছো আনন্দ? অতীতের পানে চেয়ে দেখো না। শাস্ত্রের বন্ধনে, লোকাচারের বন্ধনে, তুমি যাকে ধর্ম বলছো তারই বন্ধনে যদি না আমার কন্যাকে সেই পাষণ্ডের জীবনের সঙ্গে বেঁধে দিতুম, তাহলে কি সেই লম্পটের কাছ থেকে তাকে মুক্ত করে আনতে পারতুম না? আর তা যদি পারতুম, তাহলে কি আমার কন্যাকে তোমার শাস্ত্রের, তোমার লোকাচারের, তোমার ধর্মের কাছে জীবন বলি দিতে হতো? হতো না আনন্দ, কিছুতেই হতো না। অথচ যে মুহূর্তে তার বিয়ে দিলুম, সেই মুহূর্তে আইন, আচার, সমাজ, শাস্ত্র সবই পিতার সকল অধিকার হরণ করে ন্যস্ত করল অযোগ্য, সকল রকমে অযোগ্য সেই স্বামীর ওপর। সেই অধিকারের পরোয়ানার জোরে অমানুষ সেই স্বামী যখন স্ত্রীর ওপর অত্যাচার শুরু করলো, তখন তুমি, আমি, সমাজ সবাই তাই চুপ করে চেয়ে দেখলুম। চোখের সামনে অমানুষিক অত্যাচার দেখলুম, চোখের সামনে দেখলুম সেই অত্যাচারের ফলে সে মারা গেল। শাস্ত্র, লোকাচার, পিতা, সুহৃদ কেউ তাকে বাঁচাতে পারল না। আমাদের সেই শোকের ইতিহাস একটা ব্যতিক্রম। প্রতি পরিবারেই ওরকম কিছু ঘটনা নিত্য ঘটছে। না না আনন্দ, ব্যতিক্রম নয়, ব্যতিক্রম নয়। ভেতরে ভেতরে সব পুড়ে খাক হয়ে যাচ্ছে, আমরা বাইরে তার প্রকাশ হতে দিচ্ছি নে। সমরের মতো যদি তোমার দৃষ্টিশক্তি থাকতো আনন্দ, তাহলে এইখানে বসেই দেখতে পেতে কত সীমন্তিনী অত্যাচার জর্জরিত হয়ে রাতের পর রাত গোপনে অশ্রু বিসর্জন করছে। কত বিধবা ব্যর্থ জীবনের জন্য ভগবানকে অভিসম্পাত করছে। কত পুরুষ বিবাহ করেছিল বলে দাঁতে ঠোঁট কামড়ে মনের ক্ষোভ, দুঃখ, অনুশোচনা চেপে রাখছে। সেই দৃষ্টিশক্তি যদি থাকতো, তাহলে একটির পর একটি প্রতি পরিবারের, প্রতি ঘরের এত সব অত্যাচারের, অবিচারের, অনিয়মের পরিচয় পেতে যে তর্কের আর কোনো অবসর থাকতো না। আনন্দ, তুমি বুঝি সঞ্জয়ের সেই দৃষ্টি পেয়েছো? না আনন্দ, না, তা পাইনি। কিন্তু মানুষের দৃষ্টি যে মোহে আচ্ছন্ন হয়ে থাকে, সেই মোহ আমার কেটে গেছে। মানুষের কৃত্রিম ব্যবস্থার সব গোঁজামিল আমার কাছে ধরা পড়েছে। জীবনের আনন্দ পাবার জন্য পুরুষ আর নারীর মিলনের প্রয়োজন আছে, কিন্তু বিবাহের প্রয়োজন নেই। অন্তত সেই বিবাহের যাকে বলি বন্ধন, যা ইচ্ছা মতো ছিঁড়ে ফেলে পুরুষ বা নারী কখনো মুক্তি লাভ করতে পারে না। পুরুষ আর নারীর মিলন হোক, কিন্তু বিবাহের নামে তারা যেন না অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে জীবন দুঃখময় করে তোলে। নব্য কলেজি ছোকরারাও তোমার মতোই মানুষ সম্বন্ধে, সমাজ সম্বন্ধে এইরকম অদ্ভুত মত পোষণ করে। একটু তফাৎ আছে আনন্দ। কলেজি ছেলেরা পড়ার কথা ওড়ায়, অভিজ্ঞতা তাদের নেই। আমি জীবন ভোর ভুগে ভুগে এই অভিজ্ঞতা অর্জন করেছি। তোমার সঙ্গে আমার পার্থক্য কোথায় জানো? তুমি মানুষের বর্তমান অবস্থার ব্যবস্থাকে চরম মনে করে চোখ বুজে থাকতে পারো, আমি তা পারিনি। আমি দেখছি মানুষ ভুলের উপর ভুলই করে যাচ্ছে। মানুষ সত্য বিমুখ হয়ে পড়ছে। ভুলের আবর্জনা ঠেলে ফেলে মানুষ সত্যকে প্রকাশ করতে সাহস পাচ্ছে না। বংশানুক্রমে ভুলেরই জের টেনে চলেছে। হঠাৎ অন্য ঘর থেকে কমলের গানের গলা ভেসে আসে। দাদামশাই আর আনন্দ দুজনেই চুপ করে গান শুনতে লাগলেন। তাদের কঠিন আড়ষ্ট ভাব অনেকটা কেটে গেল। শেষ পদটি গাইতে গাইতে ঘরে ঢুকে কমল থমকে দাঁড়ায় এবং গান থামিয়ে আনন্দের দিকে ফিরে বলে, ছোট দাদামশাই, আপনার সঙ্গে আমার আরই
অভাগার অপরাধ? অপরাধ নেই দাদামশাই। কথা দিয়ে সেই কথা না রাখা বুঝি বুড়োদের নীতিশাস্ত্রে অপরাধ বলে গণ্য হয় না? 1 হপ্তার উপর থেকে বলছি আমার সঙ্গী এনে দিন, সঙ্গী এনে দিন, অথচ সঙ্গীর কোনো সন্ধানই নেই। বললেই হয় যে আমাকে দিয়ে ওই কাজ হবে না। কমল অভিমান করে ঘরের ভেতর ঘুরতে থাকে। ওর কোনো কথারই ঠিক নেই দিদি। ও হচ্ছে আস্ত একটা পাগল। তুই আর ওর কতটুকু পরিচয় পেয়েছিস? যখন কলেজে পড়তুম তখন থেকে ওই খ্যাপা লোকটার সঙ্গে পরিচয়। তুই ছাড়া ওর চেয়ে আপনার জন আজ আমার কেউ নেই। কিন্তু ওর ওই খ্যাপাটে ভাবটা আজও কাটেনি। ওর ওপর রাগ করলে অবিচার করা হয়। না, আমি রাগ করবই। আর আপনার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। আরই দিস নে দিদি, শেষে কিন্তু পস্তাবি বলছি। ভাব কর, ভাব কর। আমার কথা যে শোনে না তার সঙ্গে নাকি আবার ভাব। একটি কথা দিয়ে যদি ভাব জমিয়ে তুলতে পারি। শুধু কথায় আর চিড়ে ভেজে না। কথায় চিঁড়ে ভেজে না, কিন্তু মন তো ভেজে। এমন অনেক কথা আছে যা সময় মতো বলতে পারলে মুহূর্তে মনকে আনন্দে গলিয়ে টলিয়ে দেয় একেবারে। অত ভনিতা না করে বলে ফেললেই তো হয়। আরে তাই বলতেই তো এসেছি, কিন্তু শোনে কে? বলুন না। সঙ্গীর সন্ধান পেয়েছি। কেমন, আরই চলবে না ভাব হবে? কমল আনন্দের কাছে গিয়ে তার পিঠের ওপর ভর দিয়ে কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে বলে ওঠে, ভাব ভাব ভাব। দাদামশাই আর আনন্দ হো হো করে হেসে উঠলেন। কমল একটু সরে দাঁড়ায়। ও, ঠাট্টা হচ্ছে বুঝি? আমাকে মিথ্যে কথা বলা হচ্ছে? ঠিক আছে, আমি সব বুঝেছি। কমল ফিরে চলে যেতেই আনন্দ তাকে ধরে ফেললেন। দাদামশাই আবার হো হো করে হেসে উঠলেন। সত্যি বলছি দিদি, আমি পরিহাসও করিনি, মিথ্যেও বলিনি। সঙ্গীর সন্ধান আমি পেয়েছি, কিন্তু তোমার দাদামশাই তাকে আনতে সম্মত নন। কি? দাদামশাইয়ের সম্মতির প্রয়োজন? আমি বলছি, আমি বললে তো তাকে আনতেই হবে। কমল আনন্দের কাছে এসে তার চুলের ভেতর আঙুল চালাতে চালাতে আদরের সুরে বলে, আচ্ছা ছোট দাদামশাই, একটা কথা বলুন তো, সঙ্গীটি দেখতে সুন্দর তো? মানে আমারই বয়সী তো? হ্যাঁ, সুন্দর। সকল রকমেই তোমার যোগ্য, নইলে তাকে কেন আর আনতে চাইব? সুন্দরের পাশে কুৎসিত শুধু অশোভনই নয়, সে গান গাইতে পারে, আর সাহিত্যে তার অনুরাগ আছে। চোখে মুখে কোথাও কিছু খুঁত নেই তো? আর দাদামশাই তার নামটা কি? গান গাইতে পারে কিনা তা তো বলতে পারলুম না দিদি, তবে কথাগুলো যেমন মিষ্টি তাতে মনে হয় গানও গাইতে পারে। মাসিক কাগজে মাসে মাসে যখন কবিতা লেখে তখন ধরা যেতে পারে সাহিত্যের প্রতি তার অনুরাগ আছে। চোখ দুটো তোর চোখের মতো অত নীল না হলেও চেয়ে চেয়ে দেখতেই ইচ্ছে হয়। ও ছোট দাদামশাই, বুড়ো বয়সে আপনার তাহলে মাথা ঘুরে গেছে। ঠিক ঠিক দিদি, আমিও ওকে বলেছিলুম ওর বুদ্ধি লোপ পেয়েছে। আগে শুনেই নে না দিদি, তার নাকটি খগনাশা জয় করতে না পারলেও একটু বেঁকা, আর সেই নাকের নিচেকার গোঁফ চূড়া যদিও আরশোলায় বা আর কিছুতে খানিকটা খেয়ে ফেলেছে, তবু দেখতে কিন্তু মন্দ হয়নি। দাদামশাই, কি দিদি? আপনারা দুজনে যুক্তি করে এ কি নির্মম পরিহাস শুরু করেছেন বলুন তো? হৃদয় বলে কি আপনাদের কোনো জিনিসই নেই?
একেবারে নিঃসঙ্গ অবস্থায় এত বড় বাড়িতে একা একা দিন কাটাবার যে কি কষ্ট। যতই হোক আপনারা তো পুরুষ মানুষ, তার কি করে বুঝবেন? ওরে পাগলি, তাই বুঝি বলেই তো আমি তোর একটি সঙ্গী জুটিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত। এইবার তার নামটি শোন। তার নাম হচ্ছে শ্রীমান চিরচঞ্চল চট্টোপাধ্যায়। তোর অঞ্চল ধরে অন্দরেই সে বসে থাকবে। ঠিক আছে, এই পরিহাসের প্রতিশোধ তো আমি নেবই। কমল গাল ফুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পাগলিকে খেপিয়ে ভালো করলে না আনন্দ। সমবয়সী কেউ না থাকায় সত্যি ওর বড় কষ্ট হচ্ছে। আমি তো সেই জন্যই বলছি, বিয়ে দিয়ে ওর এই নিঃসঙ্গ অবস্থা ঘুচিয়ে দাও। না না আনন্দ, তা হয় না। যদি বুঝতুম বিয়ে দিলে ও সুখী হবে, তাহলে আমি ওর বিয়েই দিতুম। সুখ পাবে না বলেই ওর বিয়ে আমি দেব না। একটি সঙ্গিনী জুটিয়ে দাও আনন্দ, দুটিতে বেশ থাকবে। কিন্তু বিবাহের সপক্ষে আমি কোনো কথা শুনতে চাই না আনন্দ। তুমি ওর একটি সঙ্গিনী জুটিয়ে দাও। সেই মেয়েটি, তুমি যাকে আশ্রয় দিয়েছ, তাকে নিয়ে এসো। তাকে? তার অতীত জীবন সম্বন্ধে তুমি তো কিছুই জানো না। আমার জানবার কি প্রয়োজন? তোমার আশ্রয় এতদিন রয়েছে, তুমি তার প্রশংসায় পঞ্চমুখ। তোমায় আমি আজও ভালো করে চিনতে পারলুম না। এক এক সময় তোমায় দেখি উদারতায় আকাশের মতো অসীম, স্নেহে সাগরের মতোই অগাধ, কিন্তু আবার মাঝে মাঝে তোমার সংকীর্ণতার পরিচয় পাই। আর তাতে ক্ষোভও হয়, দুঃখও হয়। এতদিনকার এমন ঘনিষ্ঠতা সত্ত্বেও যখন আমায় বুঝতে পারোনি, তখন বোঝবার চেষ্টা আর করো না আনন্দ। বাকি দিন কটা না বুঝে বন্ধুত্বের জুলুম সয়েই কাটিয়ে দাও, তাতে বেশি কিছু ক্ষতি হবে না। পতিতপ্রসন্ন তার বৈঠকখানায় বসে আছে। তার হাতে একখানা খবরের কাগজ। মাঝে মাঝে সে কাগজখানি দেখছে আর মাঝে মাঝে অধৈর্য হয়ে দরজার দিকে তাকাচ্ছে। তার চোখে মুখে অসহিষ্ণুতার ভাব ফুটে উঠেছে। করুণা ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। তাকে দেখে পতিতপ্রসন্ন নিজের চাঞ্চল্য দমন করার চেষ্টা করল। আরে করুণা, তুই এমন সময় কেন এলি? ও মা, সে কি কথা দাদাবাবু? তুমি খবর পাঠালে বলেই তো এলুম। আচ্ছা, এসেছিস যখন বস বস বস। তোকে দুটো কথা জিজ্ঞেস করি। করুণা, মানে আসলে মমতা কোথায় জানিস? আমিও তো তাই জিজ্ঞেস করব। চালাকি রাখ করুণা, তুই তাকে ছেড়ে থাকতে পারিস নে। আমায় বল, সে কোথায়? আমি জানি না দাদাবাবু। সেই যে সেদিন বড্ড মাতাল হয়েছিল, তোমার সঙ্গে ঝগড়া হলো, তারপর আমায় একা পেয়ে বলল, করুণা আমায় বিদায় দিতে পারবি? আমি বললুম না। সে বলে, সংসারের সকল বাঁধন ছিঁড়ে এলুম, তুই আমায় বেঁধে রাখতে চাস? এই বলে একটুখানি হাসলে। আমি তো ভাবলুম মাতালের কথা, কিন্তু সকালে উঠে পাতি পাতি করে খুঁজলুম, কোথাও তাকে পেলুম না। আমায় খবর দিলি না কেন? দুটো দিন এমন বিহ্বল হয়ে পড়েছিলুম যে কিছুই ঠিক করতে পারলুম না। তারপর শুনলুম তুমি সব শুনেছ আর বলেছ আমার দেখা পেলে মাথার এক গাছা চুলও রাখবে না, তাই আমিও পালিয়ে গেলুম। তোর কথা আমার বিশ্বাস হয় না। তোমরা বড় লোক, আমাদের কথায় বিশ্বাস হবে কেন? তা তুই এখন কোথায় থাকিস? ওই হেথায়। হেথাইটা কোথায়? হ্যাঁ, কোন রাস্তায়? কত নম্বর বাড়ি? আমি কি লেখাপড়া জানা মেয়ে মানুষ যে রাস্তার নাম নম্বর সব বলে দিতে পারবো? ন্যাকামো করিস নে করুণা, ন্যাকামো করিস নে। আমাকে চিনিস তো? তার চিনি নে, এতদিন ধরে তো দেখলুম। তবে সত্যি কথাটা বল এইবার। মিথ্যে কথা আমরা কই না দাদাবাবু। গতর খাটিয়েই যখন খেতে হবে, তখন মিথ্যে করে লাভ কি?
মিথ্যে কথা কইতুম যদি বুঝতুম, তাহলে পায়ের ওপর পা দিয়ে বসে বসে খাওয়া চলবে। এই এই দেখ, সত্যি বল, সত্যি বল করুণা, তাহলে আমি এমন ব্যবস্থা করে দেব যাতে পায়ের ওপর পা রেখে তুই জীবন কাটিয়ে দিতে পারবি। কথা দিয়ে করুণাকে বলাবার চেষ্টা করো না দাদা বাবু। করুণা অনেক দেখেছে, অনেক শুনেছে। ঘর থেকে যাকে বার করে এনেছিলে তাকেই বড় খেতে দিতে, আর আমি তো একটা দাসী। করুণা, তুই জানিস নে, আমি তার জন্যে সর্বশান্ত হয়েছি। তার জন্য নয় দাদা বাবু, নিজের চরিত্রের জন্য। যাক যাক, তোর সঙ্গে সে তর্ক করা বৃথা। এখন সত্যি করে বল, কোথায় থাকিস তুই? সে এক বুড়োর বাড়িতে, আর একটি জনপ্রাণীও সে বাড়িতে নেই। আর সে বুড়োকে তো তুমি দেখেইছো, সেই যে সেদিন রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। হ্যাঁ, ভালো কথা। সেই বুড়োকে বলতে পারিস? আগে যেন তাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে, অথচ কিছুতেই ঠিক ঠাহর করতে পারছি না। আমি কি তার ষষ্ঠী পুজো করেছি নাকি যে তার ঠিকুজি তৈরি করে রেখেছি যে তার সাত গোষ্ঠীর পরিচয় বলতে পারবো? করুণা, তোর কথা শুনে আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় তুই জানিস মমতা কোথায়, আর তুই সেই কথা গোপন রাখার চেষ্টা করছিস, কিন্তু আমি সে কথা তোর কাছ থেকে বের করেই আনবো। তুই চিনিস আমাকে। এই বাড়িতে আমি তোকে ততদিন আটক করে রাখবো যতদিন না তুই মমতার খবর আমায় বলে দিবি। আর শুধু খবর বলে দিলেই তোর মুক্তি হবে না, আর তোকে আর মমতাকে আমার কথা মতো চলতে হবে। আমি বাড়ির চাকরদের আগে থেকেই বলে দিয়েছি যে তুই এলে যেন আর না ফিরতে পারিস। করুণা ভয় পেয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। কিরে, কথা কইছিস না যে? কথা বললে যখন বিশ্বাস করবেই না, তখন চুপ করে থাকাই ভালো। বাজে বকে মুখ ব্যথা করে লাভ কি? তাহলে এ বাড়ি থেকে মুক্তি লাভের আগ্রহ তোর নেই বলছিস? থাকলেই কি পাবো? করুণা, তুই তো আমার নুন খেয়েছিস, আর আর কখনো তো আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। খারাপ ব্যবহার তোমায় করতে দেবই বা কেন? আমরা তো ভদ্রলোকের মেয়ে নই যে খারাপ ব্যবহার করলেও নিরুপায় হয়ে পড়ে থাকবো। আমাদের ছাতির জোর আছে, প্রাণেও ভয় নেই, খেটে খাই, প্রাণ দিয়ে গতর খাটিয়ে কাজ করি। তোমরা খেতে দাও, পড়তে দাও, মাইনে দাও। আমি তো আর দাও না যে লাথি খেয়ে ঝ্যাঁটা খেয়ে তোমাদের কাছে পড়েই থাকতে হবে। খারাপ ব্যবহার একবার করেই দেখো না। করুণা, রাগ করিস নে। আমি তোকে চটিয়ে একটু আমোদ করছিলাম। সেবার অসুখের সময় তুই যেমন করে আমার সেবা করেছিলি, আমার মাও হয়তো তেমনটি করতে পারতো না। তখন যে তুমি ভালো লোক ছিলে, তখন যদি তোমায় এমনটি বুঝতুম তাহলে কি আর সেবা করতুম? যমরাজকে ডেকে বলতুম তোমার গতি করতে। এখন তাহলে তাই করিস? এক একবার ইচ্ছে হয় তাই করি, কিন্তু পরের অকল্যাণ ডেকে আনতে মন সরে না। ভাবি সম্বন্ধই যখন নেই, তখন তোমাদের ভালো মন্দ বিচার করে আমার লাভ কি? সম্বন্ধ নেই কেন করুণা? কি করে আর থাকবে? যার জন্য তোমার কাছে ছিলাম তাকেই যখন তাড়িয়ে দিলে, তখন আমারই বা কিসের টান থাকবে? তুই মমতার কথা বলছিস, কিন্তু আমি তো তাকে তাড়াইনি। সেই তো স্বেচ্ছায় আমাকে ত্যাগ করে চলে গেছে। দাদাবাবু, আমি মুখ্য হলেও মেয়ে মানুষ। মেয়ে মানুষকে আমি জানি, তার ব্যথা কোথায় জমে ওঠে তা বুঝি বলেই বলছি। তুমি দিদিমণিকে তাড়িয়েছ। হয়তো তোর কথাই সত্যি, হয়তো আমি তাকে তাড়িয়েছি, কিন্তু আমার সেই ইচ্ছে কোনো কালেই ছিল না। আর যদি আবার তাকে পাই, তাহলে তার প্রতি যে অবিচার করেছি, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তার ডুবিয়ে তলিয়ে দিতে পারি। আর তোকে তো সেজন্য ডেকে পাঠিয়েছি করুণা।
তার সন্ধানটা আমায় বলে দে, আমি নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনি। তারপর আবার আগেকার মতো আমাদের দিনগুলো আনন্দে কাটিয়ে দিই। তুই কি চাস না আমরা সকলে ভালো থাকি? কি রে বল করুণা, তুই চাস না? তাহলে আমায় বলে দে কোথায় সে। কিন্তু সেখানে তো তুমি যেতে পারবে না দাদাবাবু। তার জন্যে নরকেও নেমেছি, তা তো জানিস তুই। তবুও পাবে না। আত্মহত্যা করেছে, গঙ্গার জলে ডুবে মরেছে। সে কথা বলছো কেন? সেদিন সেই কথাই সে আমায় বলেছিল মা জাহ্নবীর শীতল বুকে সে আশ্রয় নেবে। হয়তো তাই করতো, কিন্তু পারেনি। তোমার জন্যই পারেনি। আমি তোর কথা তো বুঝতে পারছি না করুণা। বুঝবে কি? বোঝার মতো প্রাণ তোমার নেই। আচ্ছা করুণা, সত্যি করে বল, তোর কোনো মতলব আছে? মানুষকে এত অবিশ্বাস করো কেন গো? কোনো মতলব নিয়ে যে আসিনি তা তো জানো। তুমি ডেকেছো বলেই এসেছি, ইচ্ছে করে আসিনি তো। পতিত প্রসন্ন অস্থিরভাবে ঘরময় ঘুরতে থাকে। তারপর হঠাৎ করুণার কাছে এসে দাঁড়ায়। করুণা, আমি শেষবারের মতো তোকে বলছি, আমায় মমতার কাছে নিয়ে চল। তুমি তো সেখানে যেতে পারবে না দাদাবাবু। হেয়ালি রাখ করুণা, হেয়ালি করিস না। আমায় বল সে কোথায়। তোমার শ্বশুর বাড়ি। কি কি বলছিস তুই করুণা? করুণা, তুই কি বলছিস? পতিত প্রসন্ন দুই হাতে মাথা চেপে ধরে চেয়ারে বসে পড়ে। শুনছিলেন কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন শচীন্দ্রনাথ সেনগুপ্তর কাহিনী রক্তকমল প্রথম পর্ব। আজকের গল্প পাঠে কৌশিক ব্যানার্জি, কমলের চরিত্রে তানিশা দাস, দাদামশাইয়ের চরিত্রে উৎপল সরকার, পতিত প্রসন্ন চরিত্রে কুন্তল ভট্টাচার্য, করুণার চরিত্রে বরষা কর্মকার, মমতার চরিত্রে সঙ্গীতা গাঙ্গুলি, আনন্দময়ের চরিত্রে সায়নদীপ ব্যানার্জি। আজকের গল্পের শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু, গল্পের আবহ নির্মাণে শুভজিৎ পটব্যাল, গল্পের প্রচ্ছদ নির্মাণে সূর্য এবং সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি আগামীকাল। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।